আচ্ছা, আপনি ওই মোবাইলের উপরে কাছে গ্লাস রেখে জলের মধ্যে হলুদ ঢেলে নিশ্চয়ই দেখেছেন। পরীক্ষা হয়ে গেছে। ট্রেন্ডিং তো এখন। কিংবা বকুলতলায় মেলা দেখে এসছেন? না হলে যান, দেখতে যান। মেলা-টেলা দেখুন, ওই সমস্ত করুন। এগুলোই এখন ট্রেন্ডিং। কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে না, না, আলোচনা করতেই হবে। যদিও ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার। তাই ওই মোবাইলের আলো দিয়েই হয়তো আগামী দিনে আলো জ্বালাতে হবে। যেভাবে চলছে তাতে এই ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা প্রত্যেকদিনই করতে আসতে হয় বা আসি, কিন্তু খুব মনের অবস্থা খুবই খারাপ থাকে। তাই বলবো, মনের অবস্থা খারাপ হলে বকুলতলায় মেলা দেখতে চলে যান। তবে হ্যাঁ, অতি অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বা আমার এই ভিডিওটা দেখে তারপর মেলা যান। তো আজকে অনেকগুলো খবর দেবো। ভারতীয় ফুটবলের অবস্থা তো জানেনই। আমি কালকেও কিছুটা বলেছি যে আইএসএল একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। হয়তো বন্ধ হয়ে যাবে, হয়তো হবে না। শেষমেশ একটা কিছু সমাধান বেরোবে। কারণ জুলাই মাসে সুপ্রিম কোর্টে হয়তো একটা নিয়ম বা সংবিধান তৈরি করে দেবে। তারপরে ভোট তো হতে, হতে অনেকটা সময় পেরিয়ে যাবে। ইন বিটুইন আইএসএল বা এফএসডিএল যদি মনে করে যে তারা আইএসএল চালু করে দেবে, তো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আইএসএল চালু হয়ে যেতে পারে। আদারওয়াইজ কিছুটা দেরি হতে পারে। হয়তো আর ডাবল লিগ হবে না। সেক্ষেত্রে সিঙ্গেল লিগে হয়তো আইএসএল হলেও হতে পারে এবার নতুন কমিটি আসার পরে। তবে যে আইএসএলই হোক না কেন, আইএসএল এর কিন্তু যে কমিটি, গভর্নিং কমিটি, সেটার বদল হবে। বদল হবে বা স্টেক হোল্ডারদের বদল হবে। মানে এআইএফএফ এর কর্তৃত্ব কমবে, বরং বাড়বে ক্লাব এবং এফএসডিএল এর কর্তৃত্ব বা স্টেক হোল্ড করার কর্তৃত্বটা বাড়বে। তারা অনেক বেশি স্টেক হোল্ড করবে। শেয়ারটা অনেক বেশি হোল্ড করবে এবং এআইএফএফ এই যে বছরে, বছরে ৫০ কোটি টাকা পায় না? সেটাও আর পাবে না। এমনিতেই এবছরে একটি মাত্র কিস্তির টাকা তারা দিয়েছে। তো আগামী দিনে সেটা কিন্তু আরো কমতে চলেছে। এখন যদি এই আইএসএল না হয়, তাহলে অনেকগুলো ক্ষতি। এই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর তো ক্ষতিই হবে। পাশাপাশি এআইএফএফ এর পয়সা কিছু নেই। ভাড়ে মা ভবানী। তো কল্যাণ চৌবেদের অবস্থা তথৈবচ হবে। এই মুহূর্তে তারা প্রচুর, শোনা গেছে যে তারা প্রচুর টাকা-পয়সা উড়িয়েছে, নষ্ট করেছে। দুর্নীতির তো অভিযোগ রয়েইছে। তারপরে যদি আইএসএল বন্ধ হয়ে যায়, তো ভারতীয় ফুটবল, আমি আর সেই শব্দটা ইউজ করলাম না। তো যাই হোক, আ হাসি পাচ্ছে আবার পাচ্ছে না। কারণ সত্যি হাসির মতন খবর নয় তো। কারণ ভারতীয় ফুটবলের একটা গৌরব ছিল। ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করত এবং এই আইএসএল আসার পরে আর যাই হোক না কেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত অন্তত দেখতে পারতো, কাউকে, কাউকে হয়তো স্কাউট করলেও করতে পারতো। সেখান থেকে কেউ, কেউ সুযোগ পেলেও পেতে পারতো। আস্তে, আস্তে সুযোগ পাচ্ছে ছেলেপুলে। এখন মুশকিল হচ্ছে ভারতীয় ফুটবলাররা এই আইএসএল এ প্রচুর টাকা পায়, তাই আর তাদের বিদেশে নিজেদেরকে প্রুভ করতে যাওয়ার বা পরখ করে নেওয়ার তাগিদটা তারা অনুভব করেন না। রাহুল কেপির মতন কেউ, কেউ হয়তো এদিক ওদিক সুযোগ পাচ্ছেন, কিংবা আদারওয়াইজ খুব কম ফুটবলার নিজেদেরকে পরখ করতে যাচ্ছেন। তো কালকে যখন আমি ওই ভিডিওটা করেছিলাম যে আইএসএল বন্ধ, এটা নিয়ে একটা বিস্ময় প্রকাশ করেছিলাম। তো অনেকে বলেছিলেন আইএসএল কোনোদিনই বন্ধ হবে না। হয়তো তারা ঠিকই বলছেন। আইএসএল বন্ধ হলে তো ইনকামটা বন্ধ হয়ে যাবে না? তো ইনকামটা বন্ধ হবে না। এটা ঠিক যে আইএসএল শুরু হওয়াতে ভারতীয় ফুটবলের দেখুন একটা পরিচিতি বেড়েছে। পয়সাকড়ি এসছে। টিভিতে খেলা দেখানো হয়। আই লিগ কোথায় দেখায় আপনি জানেন? কারণ আই লিগ এফএসডিএল পরিচালনা করে না। এআইএফএফ পরিচালনা করে। ফলত বা অন্যান্য লিগগুলো সন্তোষ ট্রফি কিভাবে দেখানো হয়েছে জানেন? জানেন না। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। পয়সা নেই এআইএফএফ এর। তো আইএসএল হতেই হবে। অন্তত কিছু টাকা তো পাবে। হয়তো একটা রফা সূত্র বেরিয়ে আসবে, এই আশা আমরা করতে পারি। তো দেখা যাক সেটা কি হয়। তবু এবং এই আইএসএল এর যে অনিশ্চয়তা, এর মাঝে পড়ে শোনা যাচ্ছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি টিম তারা হয়তো আগামী দিনে ক্লাব তুলে নিতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। সে কারণেও ডুরান্ড ঘিরেও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকটা টিম তারা জানিয়েছে যে ডুরান্ডে তারা খেলবে কি খেলবে না সেটা নিয়ে তারা এখনো ভাবনা চিন্তা করছে। তো ডুরান্ড কর্তৃপক্ষ তারা যেন কোনোভাবেই আ হুট করে একটা শিডিউল প্রকাশ না করে দেয়। একটু যেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর শিডিউল প্রকাশ করে। যেমন এফসি গোয়া, যেমন চেন্নাইয়ান। চেন্নাইয়ান হয়তো দলটাই তুলে নিতে পারে যদি এফএসডিএল না থাকে আর। কারণ আম্বানি ঘনিষ্ঠ একজন, তিনি এই চেন্নাইয়ানের মূল মাথা। তো চেন্নাইয়ান কি করবে জানা নেই। দেখুন মোহনবাগান, ইস্টবেঙ্গল তারা দল তৈরি করছে। তাদের জুনিয়র লেভেলের টিমগুলো প্র্যাকটিসে নেমে পড়েছে। কিন্তু এই টিমগুলো কিন্তু প্র্যাকটিস এখনো শুরু হয়নি। কোনো লেভেলেই প্র্যাকটিস শুরু হয়নি। এফসি গোয়া তারাও হয়তো দল তুলে নিতে পারে। ডুরান্ট খেলবে না হয়তো।
এমনিতেই ডুরান্ডের অবস্থা ততই বছর হতে চলেছে, কারণ ডুরান্ডেও শোনা যাচ্ছে বেশ কিছু টিম তারা জুনিয়র লেভেলের ফুটবলারদের পাঠাবে। তারপর যদি এই টিমগুলো খেলবো না বলে দেয়, নাম তুলে নেয়, তাহলে তো জৌলুস একেবারে শেষ। সে কারণে ডুরান্ড কর্তৃপক্ষ চাইছে আই লিগের আরো বেশ কিছু টিমকে অন্তর্ভুক্ত করতে। কয়েকটা টিম আবার সেখানেও কেউ বলছে নেরোকার মতন টিম তারা খেলবে না। ফলত ডুরান্ডও কি হবে তারও ভবিষ্যৎ কিন্তু যথেষ্টই একটা অনিশ্চয়তার মধ্যে, বা সেই জৌলুস হয়তো থাকবে না। এখন কালকে আমরা দেখলাম যে আই লিগের বা এআইএফএফ যে শিডিউল দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে 25-26-এ, তাতে আইএসএল এর কথা নেই। কারণ একটা ঠিক যে আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২ হচ্ছে এআইএফএফ তো আই লিগ পরিচালনা করে না, সেটা করে এফএসডিএল। এফএসডিএলই এখনো জানে না তারা আই লিগ করবে, এই আইএসএল করবে কি করবে না। তাই তারা যদি না দেয় তো ঘাড়ে মাথা নেই এআইএফএফ এর যে তারা হট করে বলে দেবে আইএসএল হবে। কারণ বিকল্প কোনো সংস্থাকে তারা তৈরি রেখেছে এমনটা তো নয়। ভারে মা ভবানী অবস্থা একই। তার মধ্যে ঘাড়ের উপর নির্বাচন, তার মধ্যে এই কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো শোনা গিয়েছিল যে এই জুন মাসে একটা বৈঠক হবে কার্যনির্বাহী কমিটি, কিন্তু সেটাও হচ্ছে না, সেটা চলে গেছে জুলাই মাসে। জুলাইয়ের ২ তারিখে বোধহয় একটা বৈঠক হবে। সেখানে এই আইএসএল মানে এফএসডিএল এর সঙ্গে আ কথাবার্তা এগোবে কি এগোবে না সেটা নিয়ে একটা কথা হতে পারে। ২ হচ্ছে ভারতীয় কোচ নাকি বিদেশি কোচ আসবে, মানালোর ভবিষ্যৎ কি হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন আরেকটা বিষয় যদি দেখা যায় এই আইএসএল হচ্ছে না, এফসি গোয়া দল তুলে নিচ্ছে, তাহলে তো আমার মানালোর কি হবে তাহলে? সে তো দুদিকই যাবে। যাই হোক, সেটা মানালো ঠিক করবেন। এবার আসা যাক ইস্টবেঙ্গলের খবরে। দলবদলের খবর তো দিতেই হয়। দলবদল নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানে কিন্তু জোর চর্চা, এবং তারা তাদের কাজ করে চলেছে। কিন্তু তারাও বিপুল ক্ষতির সম্মুখীন হবে যদি আইএসএল না হয়। আ সঞ্জীব গোয়েঙ্কাদের মতন লোকেরা তারা বিপুল টাকা ঢালছে, এমনি তো নয়। তো তাদের একটা প্রেশার রয়েছে এক্ষেত্রে। তো অত সহজ নয় আইএসএল বন্ধ করে দেওয়া। ইস্টবেঙ্গল তারা কালকেও জানিয়েছিলাম যে চেন্নাইয়ানের ব্যারেটো কিংবা শিলং লাজংয়ের একজন রাইট উইঙ্গারের সাথে কথাবার্তা চলছে। আ জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। জয় গুপ্তাকে হয়তো নেক্সট সিজনে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখব। চেন্নাইয়ানের ভিনাস ব্যারেটো গতির জন্য নজর কেড়েছিল, কিন্তু চেন্নাইয়ে খুব বেশি কিছু করতে পারেনি। তো এই ভিনিস ব্যারেটোকে হয়তো ইস্টবেঙ্গলে দেখা যেতে পারে। কথাবার্তা চলছে, বেশ ভালো লেভেলেই কথাবার্তা চলছে। শিলং লাজং এফসির রাইট উইঙ্গার ফ্রাঙ্কি বুয়াম, ফ্রাঙ্কি বুয়ামকেও ইস্টবেঙ্গল নিতে চায়। ৩৮ ম্যাচে এই প্লেয়ারটি ১২টা গোল আছে, ৫টা অ্যাসিস্ট আছে। রাইট উইঙ্গার শুধু নয়, অ্যাটাকিং মিডও হিসেবেও খেলতে পারে এই প্লেয়ারটি। তো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো মানে, কালকেও একটা হিন্টস দিয়েছিলাম আপনাদেরকে। ফ্রাঙ্কি বুয়াম, শিলং লাজং এফসি। শিলং লাজং মানে বোঝা যায় যে এটা কার সোর্স বা লিঙ্ক থেকে হচ্ছে। ঠিকই ধরেছেন, থাংবই সিংটো। তো তিনি দেখছেন এই প্লেয়ারগুলোকে নিয়ে আসা যায় কিনা, কথাবার্তা চলছে। খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। এরপর আসা যাক ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নিয়ে তো আলোচনা চলছে। কোথা থেকে আসবে, কে আসবে সেটা নিয়ে অনেক জল্পনা, অনেকগুলো নাম ভেসে উঠেছিল। তার মধ্যে মানে খুবই গোপনীয়তার মধ্যে হলেও কিছু নাম তো বেরিয়ে আসছিল, সেটা বলেছিলাম আপনাদেরকে। এখন যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে যে স্ট্রাইকারদের কথাবার্তা চলছে তার মধ্যে ৩ টি দেশের স্ট্রাইকার মনে ধরেছে এবং তাদেরকে শর্টলিস্টেড করা হয়েছে। ১ হচ্ছে স্পেন, ২ হচ্ছে তিউনিসিয়া, ৩ হচ্ছে বসনিয়া। তো স্পেনের স্ট্রাইকারের কথা আপনাদের বলেছি। বসনিয়ার একজন স্ট্রাইকারের নাম বেরিয়ে এসেছে। তো সেই প্লেয়ারটি শোনা যাচ্ছে মেসানোভিচ। জেসমিন মেসানোভিচ ১৯৯২ সালে জন্ম, মানে এখন ৩২-৩৩ বছর বয়স, জানুয়ারি মাসে জন্ম। তো এই প্লেয়ারটি ৩০ টা ম্যাচ খেলে ৮ টা মতো গোল করেছিল এবং একজন স্ট্রাইকার। আ ৩৩ বছর বয়সটা একটা ফ্যাক্টর। তো এই প্লেয়ারটি ভালো মানের বলে মনে করা হচ্ছে। কিন্তু এটা ঠিক তার যে পরিসংখ্যান সেটা দেখে আমার একটু সন্দেহ লাগছে। ৩০ টা ম্যাচে ৮ টা গোল, অ্যাসিস্টও রয়েছে তার। কিন্তু তবুও সেটা একটা বসনিয়া হার্জেগোভিনার জাতীয় দলের হয়েও তিনি আন্ডার 21 এও খেলেছেন। তো রেকর্ড যাই থাকুক না কেন, অনেক সময় অনেক রেকর্ড সঠিক প্লেয়ার বিবেচনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ট্রান্সফার মার্কেটে তার যে মার্কেট ভ্যালু দেখাচ্ছে খুব বেশি নয়, ৩ কোটির মধ্যে। তো এই প্লেয়ারটির সঙ্গেও কথাবার্তা হচ্ছে ইস্টবেঙ্গলের। এখন দেখা যাক যে এই প্লেয়ারটিকেও অন্তত আনা যায় কিনা, বা এই প্লেয়ারটি বাদে আর কাকে, যাদের সঙ্গে কথাবার্তা চলছে, কাকে ইস্টবেঙ্গল লক করে।
ইভান মিলাদোনোভিচের সঙ্গে তো কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। ইভান চাইছে ২ বছরের চুক্তি, ইস্টবেঙ্গল বলছে ১ বছরের চুক্তি। কারণ ইস্টবেঙ্গল এবারে বিদেশিদের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বেশ সতর্ক। গতবারের বা গত কয়েক বছরে তাদের যে ভুল হয়েছে সেগুলো তারা শুধরে নিতে চান। সে কারণে তারা লং টার্ম চুক্তিতে যেতে চাইছেন না। তারা চাইছেন যে তুমি ১ বছর বা ১ম বছরটা পারফরম্যান্স করো, দেন উই উইল এক্সটেন্ড ইউর মানে তো চুক্তি তারা বাড়াবে তারপরে। এক্সটেন্ড ইউর কন্ট্রাক্ট। সঠিক ওয়ার্ডটা মনে পড়ছিল না। যাই হোক, এটা হয় অনেক সময়। তো সেই কারণেই কিন্তু ইভান আর ইস্টবেঙ্গলের মধ্যে কথাবার্তা এখনো চলছে। দেখা যাক, আর বাকি খুব একটা সমস্যা নেই। এই একটা জায়গাতে খিঁচ হয়ে রয়েছে। আদারওয়াইজ কিন্তু ইভান চলে আসতে পারে। আর হচ্ছে এই বসনিয়ার এই প্লেয়ারটি বললাম, জেসমিন মিসানোভিচ প্লেয়ারটি রোগা পাতলা চেহারা, ভালো মানের ফুটবলার তো বলা হচ্ছে। মার্কেট ভ্যালু কম। তো দেখা যাক কোন প্লেয়ারটি আসে। ইস্টবেঙ্গল এই নামটি হঠাৎ করে ভেসে উঠেছে স্ট্রাইকার হিসেবে। এখন এই প্লেয়ারটি আসে নাকি, এবং আরেকটা বিষয় বলবো, রাহুল বেকে। এই রাহুল বেকেকে পাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অল আউট যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এমনিতেই একের পর এক ফুটবলার হাতছাড়া হয়ে যাচ্ছে। অভিষেক টেকচাম সিং এলো না, মেহতাবও হচ্ছে না। তো এবার রাহুল বেকেকে ইস্টবেঙ্গল নিতে চাইছে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সে একটা প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমটা নির্মূল করার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল ভারতীয় ভালো ডিফেন্ডারের খোঁজে রয়েছে। চেষ্টা চলছে এই প্লেয়ারদেরকে সাইন করানোর। এখন যেহেতু ট্রান্সফার মার্কেট খুলে গিয়েছে, তো প্লেয়ারদের সঙ্গে ফাইনাল কথাবার্তা হলেই সাইনও হয়ে যাবে দ্রুত। তো এইগুলোই ছিল আজকের এই ভিডিওর আপডেট, এবং এই ভিডিওতে এই আপডেটগুলো দেওয়ারই ছিল, তো দিলাম। এখন আপনাদের বলবো যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন। আর বলবো ভারতীয় ফুটবলের ভালো কিছু হোক, এই আশা করি, আশা রাখি। আপনারাও প্রার্থনা করুন আগামী দিনে যেন ভারতীয় ফুটবল উজ্জ্বল ভবিষ্যৎ হয়। তবে নতুন কমিটি হলে যেই আসুক না কেন, তাকে এই জায়গা থেকে টেনে তুলতে সময় লাগবে। তাই নতুন কিছু হলেই যে খুব বেশি আশা করবেন না। খুব বেশি আশা নয়, অন্তত বাস্তববাদী কেউ একজন আসুক এবং ধীরে, ধীরে সে ভারতীয় ফুটবলকে একটা জায়গায় নিয়ে যাক, সেদিকে আমাদের নজর রাখতে হবে, এবং সুপ্রিম কোর্ট শেষমেশ কি নির্দেশ দেয় উম সেদিকেও আমাদের নজর রাখতে হবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।